আবার স্বাগত জানাচ্ছি রাজধানী টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্রিট রবিন এক্সপ্লেইনে। এবং আপনারা নিঃসন্দেহে জানেন যে এই আয়োজনে আমরা বিভিন্ন বিষয়ে ব্রিট রবিনের ব্যাখ্যাগুলো শুনি এবং সেই জায়গায় আমরা যেটা জানি না সেটাও জানবার জায়গাটা সমৃদ্ধ করি। পাশাপাশি আমাদের নানান ধরনের যে অসুবিধা, আমরা যে মুশকিলে পড়ে যাই, আর সেখানেও একটা সমাধান খুঁজবার জন্য এই ব্রিট রবিন এক্সপ্লেইনের আমরা আসলে আশ্রয় নিই। আমরা আবারও ফিরবো যেখানে থামিয়ে গিয়েছিলাম ব্রিট রবিনকে। তার ব্যাখ্যার ঠিক মাঝপথে আমরা কোনোভাবেই যাই না আংশিক বার্তা আপনাদের কাছে পৌঁছাক কিংবা কোনো অস্পষ্টতা থেকে যাক কোনো ব্যাখ্যায়। তাই আমরা আবারও শুনবো সেই ব্যাখ্যায় যে আইনজীবীদের আসলে যে পরিমাপ, তাদের মানদণ্ড, সেটা কিভাবে আমরা বিচার করব, বাংলাদেশে এই মুহূর্তে কি কি করতে হবে আইনজীবী যারা রয়েছেন, যারা আসলে আইনকে পেশা হিসেবে নিয়েছেন সেবা দেবার উদ্দেশ্যে। জি ব্রিট রবিন, আপনাকে আবারও শুনতে চাই। ধন্যবাদ। বিচার সংস্কার কমিশনে আমি এই রিপোর্টে লিখেছিলাম শুধু লয়ার না, সব ধরনের প্রফেশনালদেরকে তাদের কম্পিটেন্সি কনফার্ম করার জন্য, এনশিওর করার জন্য প্রতি বছর কম্পিটেন্সি টেস্ট দিতে হবে তাদের কর্মদক্ষতা যাচাইয়ের জন্য, সে এই বছরে অ্যাবেল করবে কিনা। আমি হয়তো এই বছরের জন্য ফিট আছি এই প্রফেশনে সেবা দেওয়ার জন্য, আগামী বছর নাও থাকতে পারি, সেটা আমাকে প্রুভ করতে হবে। সেটা হলো তো পেশাদারিত্বের জায়গায় আমরা একদম 90 আপ মার্কস পেয়ে যাব। অসুবিধা কোথায়? আমি যদি প্রফেশনালি যে আপনি আছেন, আপনি প্রতিনিয়ত আপনাকে প্রুভ করছেন, হঠাৎ করে আপনি যদি সেটা না পারেন, আপনি তো নিজেই বলবেন যে আই এম সরি, অথবা আপনাকে সেভাবে চিন্তা করতে হবে, প্রুভ তো করতে হবে। এখানে লয়ারদের যে বিষয়টা সেটা হচ্ছে যে উই আর নট প্রপারলি ট্রেন্ড, নাম্বার ওয়ান। আমাদের কোনো লয়ারেরই স্পেসিফিক কোনো সাবজেক্ট নাই। একজন লয়ার, উনি অ্যাডভোকেট, উনি কি ক্রিমিনাল লয়ার, নাকি উনি সিভিল লয়ার, উনি কি ল্যান্ড লয়ার, উনি কি প্রপার্টি, উনি কি চাইল্ড কাস্টোডি নিয়ে কাজ করেন, উনি কাস্টমস এক্সপার্ট, উনি কোম্পানি এক্সপার্ট, আপনি জানেন না। আপনি তো কোথাও দুনিয়াতে এটা পাবেন না। ওখানে তো থাকে ফেরদৌসি রহমান, ফ্যামিলি লয়ার, মিস্টার ব্রিট রবিন, দ্য কর্পোরেট লয়ার, মিস্টার আহমেদ বাবু, ল্যান্ড লয়ার। আমাদের দেশে কোথায়? আপনি দেখছেন কোথাও আমাদের দেশে যে কোনো স্পেসিফিক সাবজেক্টের উপরে কোনো লয়ার আছে? আপনি যখন খুঁজতে যান আপনি তো হয়ে যাবেন। গতকালকেই যে আইন কমিশনের চেয়ারম্যানের সাথে কথা বলছিলাম বিষয়টা নিয়ে, আমরা এটা ট্রেনিংয়ের ব্যবস্থা করবো, আপনি একটু আসেন, আমাদের রিসার্চ আছে। আমি বলছি আপনার তো অনেক রিসার্চ আছে, আপনি আমাদেরকে একটু হেল্প করেন। আমি বললাম তো আমি তো প্রথম থেকেই চেষ্টা করে যাচ্ছি যে একটা রিসার্চ টিম অন্তত পক্ষে অ্যাক্টিভলি ওয়ার্ক করুক। এখানে অনেক ধরনের, শুধু যে তাদের বিপক্ষে বলবো তা না, লয়ারদের প্রচুর ভালো দক্ষ লয়ার আছে, কিন্তু তাদেরকে কোনোভাবে পৃষ্ঠপোষকতা দেওয়ার কোনো জায়গা এখানে নাই। সিনিয়ররা এমনভাবে রেখেছে কোর্ট সব কিছু তাদেরকে সাপ্রেস করার জন্য। পৃথিবীর কোন দেশে আছে প্রপার্টির মতো একটা সিরিয়াস জিনিস যেটা আপনার নন প্রফেশনালটা ডিল করে? পৃথিবীর কোথাও পাবেন আপনি? পাবেন না। এটা লয়াররা ডিল করে। আমাদের দেশে প্রপার্টি ডিল করে কে দেখছেন? ম্যান্ডেটরি করে দিতে হবে। আজকে ধরেন 42 লক্ষ প্রপার্টি আছে ঢাকা শহরে, কালকে যদি আপনি ম্যান্ডেটরি করে দেন যে এটা ট্রান্সফারের জন্য আপনাকে অবশ্যই ইউ হ্যাভ টু গো টু দ্য লয়ার, এবং লয়ারের ফি মিনিমাম 2% থেকে 10% পর্যন্ত। তাহলে পুরো প্রপার্টি ট্রান্সফারটা প্রফেশনাল হবে, লয়ারের আর্নিংটা সিকিউর হবে, তার ইন্টিগ্রিটিটা বাড়বে। সারা দুনিয়াতে আছে না, আর্নিং ফিক্সের দরকার না। আমি বলছি যে যখন সে প্রফেশনালিজম, তাকে তো আপনি অনেকভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন, আলাদা কমিশন করেও পারবেন, ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি করেও পারবেন। সেটা ইন্স্যুরেন্স আছে, তুমি প্র্যাকটিস করবা, তোমার যে পিপিআইটা থাকবে, পেমেন্ট প্রোটেকশন ইন্স্যুরেন্স যেটাকে বলে, যে তোমাকে যদি কোনো ক্লায়েন্ট তোমাকে পয়সা দেয়, সেটার আনুপাতিক হারে তুমি যদি কাজ করতে না পারো, সে ইন্স্যুরেন্স থেকে সেটা ক্লেম করতে পারবে। অর্থাৎ কোনো ক্লায়েন্ট যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়। ওখানেও কিন্তু জনগণ সবার আগে দেখতে হবে যে আমার কোনো ক্লায়েন্ট ক্ষতিগ্রস্ত যাতে না হয়। পিপিআইটা ম্যান্ডেটরি কেন? প্রত্যেক জনগণ একটা টাকাও যদি কোথাও খরচ করে, সে যেন ওই টাকা যথাযথ জায়গায় খরচ হয়েছে, যদি না হয় সেটার হিসাবটা যেন সে চাইতে পারে। কিন্তু যারা রয়েছেন আইনজীবী, তারা কি এটা চাচ্ছেন? না, আমি জানি না তারা চাচ্ছে কিনা, কারণ আমার একটা জায়গাতে ফাইট ছিল। আমার
যে কলিগ আহমেদ বাবু বারবার বলছিল যে আপনি যে ফার্মের প্রতি বছর ট্যাক্স দেন, ট্যাক্সের সময় আসলে অস্থির হয়ে যান, আপনি ভ্যাট দেন, আপনি এটা তো অনেক লয়ার করে না। আমি বললাম যে এটা করা উচিত। আপনি প্রফেশনাল এথিক্স যদি চিন্তা করেন, একজন লয়ার যদি মাসে 10 লাখ টাকা ইনকাম করে, জি, আইন অনুযায়ী তার আইনটা মান্য করা দরকার। তাকেও তো সত্যিকার অর্থে মানে প্রফেশনাল হতে হবে, সুনাগরিক হতে হবে, জনগণের অংশ হতে হবে। এই জায়গাটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। যে আদালতে প্রমাণ হলো যে যে লয়ার অসত্য তথ্য দিয়ে অসত্য মিথ্যা কথা বলে এইগুলো করেছে, সে লয়ার থাকে কেমনে? লয়ার তো একটা ইন্টিগ্রিটি। আমি দায়িত্ব নিয়ে বলছি, যখন আমি দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, ইভেন জার্মান, ফ্রান্স, বিভিন্ন জায়গায় গিয়ে শুধু পরিচয় যখন দিয়েছে যে আমি লয়ার, তাদের যে এক্সপ্রেশন হয়ে যায় ডিফারেন্ট। তার মানে এই প্রফেশনটা তাদের কাছে এমন একটা সম্মানের প্রফেশন, তখন তাকে অন্যভাবে ট্রিট করে, কাস্টমার তাকে অন্যভাবে ট্রিট করে, মানে তাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায়। সারা পৃথিবীতে এই প্রফেশনটাকে এত সম্মানের জায়গায় রেখেছে, আমাদেরও তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে, আমাদের তো সেই সম্মানটা ধরে রাখতে হবে। এটা হলো একটা। আর আমাদের লয়ারদের মধ্যে এত বিভাজন, একজন লয়ারকে আমরা কোনোভাবে সহ্য করতে পারি না। এখানে বিএনপি আছে, আমি বিচার সংস্কার কমিশনে চিৎকার করে বলেছি যে অনুগ্রহ করে, দয়া করে আপনার এই বিচারাঙ্গনটা বাঁচান। যারা প্র্যাকটিস করবে তারা প্র্যাকটিস করবে, তারা কোনো দল করতে পারবে না। এনাফ ইজ এনাফ, জাস্ট ফিনিশ। তুমি প্র্যাকটিস করবে, তুমি প্র্যাকটিস করবা। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অমুক জিন্দাবাদ, কোর্টের মধ্যে এগুলো কি? কোর্টের মধ্যে তো জিন্দাবাদ না, আমরা তো মারামারি করতে। হোয়াট ইজ দিস? ফাইজলামি নাকি? বিচারালয় কি ফাইজলামি নাকি? আমরা জনগণ কি আমরা এই বিচারাঙ্গন রাখছি কি এগুলো করার জন্য? আই এম সরি ফর দ্যাট। ইট ইজ আনঅ্যাকসেপ্টেবল। কোনো দল তারা করতে পারবে না। সেক্ষেত্রে ঢেলে সাজাতে হবে। ঢেলে নো অ্যালাউড। কিসের? আমরা তো জনগণ, আমরা যা চাবো সেটাই তো হবে। আমরা চাই না একজন প্র্যাকটিশনার সে প্র্যাকটিসের বাইরে গিয়ে সে লেজুর ভিত্তি করুক, কোনো ব্যক্তি পূজা করুক। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমাদের লয়ারদের তো সেই ইন্টিগ্রিটি থাকতে হবে। আমি লজ্জায় মরে যাই যখন একজন লার্নেড লয়ার যখন কোনো একটা ব্যক্তিকে স্লোগান দেয়। জি, আমি একটু শুনি। অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম রয়েছেন। আসলে স্লোগান কেন দেয়, স্লোগান শুনতে আপনাদের কেমন লাগে? আপনিও ব্যক্তিগতভাবে এরকম কোনো একটি দলের বা একটি পক্ষ হয়ে গিয়েছেন কিনা ইতিমধ্যেই? না, এখানে তো আসলে লয়ার এটা স্বাধীন পেশা এবং রাজনীতি করা প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতার ব্যাপার। একজন লয়ার তার কমিটমেন্টটা থাকে তার ক্লায়েন্টের কাছে, সে সর্বোচ্চ সেবাটা দিতে পারছে কিনা, এবং তার বুদ্ধিমত্তা, তার পেশাদারিত্ব দিয়ে যদি সে সর্বোচ্চ সেবাটা দিতে পারে, তাহলে অসুবিধা কোথায়? কিন্তু নিজের স্বাধীনতা মানে কি অন্যের স্বাধীনতা খর্ব করা? অন্য কোনো স্বাধীনতা খর্ব তো করা হচ্ছে না। ওখানে যখন মারামারি হয়, মারামারি এটা তো স্লোগান, এটা তো প্রত্যাশিত না। এটা তো মারামারি করা তো প্রত্যাশিত না, কোর্টের মধ্যে স্লোগান দেওয়া প্রত্যাশিত না। এটা বন্ধ করার জন্য আমাদের আইন আছে, আমাদের বিধান আছে, এগুলো অ্যাপ্লাই করলেই তো হয়। এখন আপনি একজন মানুষকে কি রাজনীতি থেকে তাকে বাধ্য করতে পারবেন যে আপনার পেশাগত কারণে আপনি রাজনীতি করতে পারবেন না? সেটা তো হয় না। সে তো এই পেশায় এই সুযোগটা আছে বলেই তো এই পেশাটাকে বেছে দিয়েছে। যারা সরকারি কর্মকর্তা, সরকারি চাকরি করে, তারা কিন্তু ওইটাকেই মেনেই চাকরিতে ঢুকে যায়, এখানে পলিটিক্স করা যাবে না। কিন্তু যারা কারো চাকরি করে না, যারা ব্যবসায়ী বা আইনজীবী, তারা তো এই পেশার সুযোগটা আছে বলে তো গিয়েছে। একজন অ্যাডভোকেট কি ভাবেন যে রাজনীতি আসলে কাদের জন্য করা হয়? রাজনীতি তো অবশ্যই জনগণের জন্য, দেশের জন্য করা হয়। তখন কি তারা সেই সেবার কথাটা মাথায় রাখেন? হ্যাঁ, অবশ্যই মাথায় রাখে। তার পেশাগত কমিটমেন্ট একখানে, আর রাজনৈতিক কমিটমেন্ট আর একখানে। জি, একজন অ্যাডভোকেট, আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি, তিনি যখন আসলে একদম মানে এইভাবে তার যদি বলি যে ট্যাগানো শব্দটা এখন খুব বেশি থাকে, যে একদম যদি তার গায়ে এক ধরনের সিলই থাকে যে উনি হচ্ছেন বিএনপি পন্থী আইনজীবী, উনি আওয়ামী পন্থী আইনজীবী, যেটা আমরা আগে দেখেছি, যদিও এখন আওয়ামী লীগের কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে। এগুলো যখন আমরা দিয়েছি, আমি এই 5 আগস্টের আগের কথাই বলি, সেটা যখন আমরা দেখতাম, তখন কি আসলে ওই বিএনপি পন্থী আইনজীবী কিংবা জাতীয় পার্টি করুক কিংবা সে জামাত ইসলামের কোনো আইনজীবী হোক, তিনি আসলে যখন তার কাছে একজন ক্লায়েন্ট আসবে, সে হচ্ছে গিয়ে একেবারেই বাদী বিবাদী এভাবে বলছি, তার কাছে আসলো বাদীপক্ষের একজন, সে কিনা হয়তো জামাত ইসলামীর না,
সে আওয়ামী পক্ষ, তাহলে কি সে তার ক্লায়েন্টকে, তখন কি আবার সে খুব পেশাদারিত্ব দেখাবে, ক্লায়েন্টকে জিতানোর জন্যই সব কিছু করবে? সেটা যদি ওরকম রাজনৈতিক কোনো মামলা হয়, না, কোনো রাজনৈতিক সহিংসতার মামলা, প্রত্যেক লয়ার বেসিক্যালি তার সে তাহলে ক্লায়েন্টের কোনটা বেছে স্বার্থটাকে নেবে? সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে প্রত্যেক লয়ার। জি। পেশাগতভাবে যদি সে গুরুত্ব না দেয়, তাহলে তার পেশায় সেই সুনামটা সে ধরে রাখতে পারবে না। অবশ্যই প্রত্যেক লয়ারের প্রথম কাজ হচ্ছে তার ক্লায়েন্টের স্বার্থ দেখা, এবং ক্লায়েন্ট যখন আসে তখন তারা নিজেরাও কিন্তু অনেক সময় রাজনৈতিক পরিচয় খোঁজে। যদি ওই ক্লায়েন্ট কোনো রাজনৈতিক পরিচয় বহন করে, তাহলে উনি কিন্তু খোঁজে যে আমি আওয়ামী লীগ বা বিএনপির যারা করে তাদের কাছে যাব। তাহলে আমি তাদের বিশ্বাসটা এরকম যে আমি বিএনপি করি, আমার বিএনপির লয়ার আমার ভালো সেবা দিতে পারবে। আবার এমন হয় যে সরকার ক্ষমতায় থাকে, ওই সরকারের দলীয় যারা লয়ার থাকে তাদেরকে মানুষ বেছে নেয়। কেন? আদালতে তারা কিছু প্রভাব সৃষ্টি করতে পারে। কারণ আপনারা জানেন যে প্রত্যেক বিচারক নিয়োগ, বিশেষ করে উচ্চতর আদালতে বিচারক নিয়োগে রাজনৈতিক প্রভাব থাকে। মানুষ বিশ্বাস করেছে যে ওই বিচারকের ব্যাকগ্রাউন্ডটা ওই ক্লায়েন্ট। খুব যৌক্তিক মনে করেন? না, এটা তো যৌক্তিক না। এইটা নিয়ে আমরা কথা বলতে পারি যে বিচারক নিয়োগে স্বচ্ছতা থাকতে হবে, মেধা এবং কর্মদক্ষতার ভিত্তিতে বিচারক নিয়োগ হতে হবে। আমি এখন এই দল করি, আমি এখন ধরেই নিলাম আমার যেহেতু সময় না, কারণ এখন অন্য দল ক্ষমতায় রয়েছে, এখন আমি আসলে বিচারিক সেবা পাবো না। আমি কি জনগণ না? যদি জনগণের সংজ্ঞা যেভাবে সংজ্ঞায়িত করা হয় জনগণকে, সেই সংজ্ঞায় যদি আমি সংজ্ঞায়িত হই, অর্থাৎ আমি যদি সব কিছু দিয়ে থাকি, নিশ্চিত করে থাকি রাষ্ট্রের যা কিছু পাওনা আমার কাছে, কিংবা আমি যদি সৎ ত্যাগী সব কিছু হই, অর্থাৎ আমি সত্যিকার জনগণ হই, তাহলে আমি কেন পাবো না? না, সেইটা আপনার তো সেটা হওয়া উচিত, কিন্তু সেটা তো হচ্ছে না। কারণ হচ্ছে কিভাবে, যিনি আইনমন্ত্রী হন, হচ্ছে না বলে কি মেনে নিচ্ছেন না, বিদ্যমান আমি মেনে নিচ্ছি ব্যবস্থাকে? না, আচ্ছা কিন্তু বাস্তবতার কথাই বলছি। আচ্ছা, যিনি আইনমন্ত্রী হন তিনি তো একটা দল থেকে যান, দল থেকে এমপি নির্বাচিত হবে, তারপর আইনমন্ত্রী হবে। ওই আইনমন্ত্রীর প্রভাব থাকে বিচার বিভাগে। এখন যখন বিচারক নিয়োগ হবে, তখন অবশ্যই উনি দেখবে যে তার দলের যারা আইনজীবী আছে তাদেরকে উনি কিন্তু প্রাধান্য দেবে। অতএব যখন বিচারক তার ব্যাকগ্রাউন্ড রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে, তখন একজন ক্লায়েন্ট বিচার প্রার্থী যখন লয়ার নিয়োগ করে, তখন দেখেন যে এই জুরিডিকশনের মামলাগুলো কোন বিচারপতির কাছে আছে। তখন ওই ক্লায়েন্টই খোঁজ নেয় যে উনি কি আওয়ামী লীগের বিচারপতি না বিএনপির বিচারপতি। ক্লায়েন্টকে তো আসলে আমরা বাধ্য করেছি, যদি বলি এই বিদ্যমান ব্যবস্থা বাধ্য করেছে। হ্যাঁ, সেটা বাধ্য আমি তো করেছে। জানি, আমি যদি আমার মনস্তত্ত্বে যদি এটাই ঠাঁই পায় যে না আমি এই দলের না, এবং আমি এই দলের যেহেতু না, আমি অন্য দলের সাপোর্টার, এটা এখন যেহেতু সবাই জানে, আমি যদি আবার ঠিক আমার বিপরীত দলের একজন আইনজীবীর দ্বারস্থ হই, তাহলে আমি সঠিক সেবা পাবো না। এখন আপনি এই যে 5ই আগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো অরাজনৈতিক সরকার, জি, তাই না? এখানে উপদেষ্টার সাথে তো কোনো রাজনৈতিক পরিচয় নেই, কিন্তু তারপরেও যে আইন কর্মকর্তা এবং বিচারক নিয়োগ হয়েছে, সবগুলি রাজনৈতিক বিবেচনা হয়েছে। কোন মেধা এবং কর্মদক্ষতার ভিত্তিতে আইন কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে সহকারী অ্যাটর্নি জেনারেলের, লোয়ার জুডিশিয়ারি যারা আইন কর্মকর্তা, সবই তাহলে আপনি আসলে যেটা হবার কথা ছিল সেখান থেকে আমাদের একদম কঠোর যে বাস্তবতা সেটা তুলে ধরলেন। আসি ব্রিট রবিনের কাছে, এই হচ্ছে আমাদের বাস্তবতা, যেটা চমৎকারভাবে অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম তুলে ধরলেন। কি করব সেখানে? আমরা একজন অ্যাডভোকেটও অসহায়, যদি ক্লায়েন্ট হিসেবে আমরা যাই আমরাও অসহায়। যুদ্ধ তো সেখানেই, সংগ্রামটা তো সেখানেই। সেই জন্যই বলা হয়েছে 5 তারিখে যে আমরা নতুন করে স্বাধীন হলাম, আমরা নতুন একটা রাষ্ট্র চাই, রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। রাষ্ট্র বিনির্মাণ প্রশ্নটা কেন আসছে? তাহলে কি এখন এটা রাষ্ট্র নাই? এই রাষ্ট্রটা আমরা বলবার চেষ্টা করছি যে অনেকটা নষ্ট হয়ে গেছে, ভয়ঙ্করভাবে নষ্ট হয়ে গেছে, এটা দূষিত, মানে অকল্পনীয়ভাবে দূষিত। একজন আইনজীবী রাজনীতি করবেন আইনজীবী থেকে রিটায়ার করে, অথবা উনি ইস্তফা দিবে যে আমি যখন থেকে রাজনীতি করছি বা আমি এমপি হচ্ছি, আমি কোর্টে একদম আমার সনদ সারেন্ডার করে। নো ওয়ে। প্রফেশনাল মিন্স প্রফেশনাল। আমি বারবার বলার চেষ্টা করছি, প্রফেশনাল মিন্স প্রফেশনাল। বিচারাঙ্গন যে কি ভয়াবহ দূষিত হয়ে গেছে, একটা জামিনের জন্য আমি
নির্লজ্জের মতো বলতে পারছি যে আমার রাজনৈতিক পরিচয় না থাকলে আমার জামিন হয় না, আমি প্র্যাকটিস করতে পারছি না। সে পৃথিবীর যত ভালো লয়ারই হোক না কেন, উনি যত ভালো যুক্তি দেখেন না কেন, ওনার একজন ইনোসেন্ট একটা ব্যক্তির উনি জামিন করাতে পারবেন না। আর ওনার রাজনৈতিক পরিচয় থাকবে, পৃথিবীর সর্বকালের নিকৃষ্ট ক্রিমিনালেরও জামিন হয়ে যাবে। এটা যদি জাস্টিফাই করি আমি একজন লার্নেড হয়ে, সরি, আমি পারবো না। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। এখানে লয়ারদের যে নৈতিকতার যে বিষয়টা রয়েছে, এটা অত্যন্ত মারাত্মক। আমরা ভুল তথ্য দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে ক্রিমিনালদের পক্ষে অনেক সময় কাজ করি। এটা কিন্তু শিক্ষা না। আমরা শুধুমাত্র বার এবং বেঞ্চকে আমরা শুধু হেল্প করি। কি হেল্প করি? ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সত্য এবং তথ্য দিয়ে। তিনটা জিনিস, তথ্য, সত্য এবং তথ্য। তথ্য, সত্য এবং তথ্য, এই তিনটা দিয়ে আমরা বেঞ্চকে অর্থাৎ জাস্টিসদেরকে হেল্প করি। সেখানে তো অসত্যের কোনো জায়গা নেই। আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কোথাও কেটে পারবেন একটা অসত্য তথ্য দিয়ে বলার পরে আমি লয়ার, আমি তো সব কিছু করতে পারি, আমার এই রাইট আছে, সেই রাইট আছে? নো, ফ্রিডম ইজ নট ফ্রি। আমাদের ফ্রিডম আছে মানে এটা ফ্রি না, যা খুশি তাই করা না। এখানে যদি প্রভাব মুক্ত না রাখতে পারি আমরা, তার মানে এটা জনবান্ধব। কিন্তু আপনি একা পারবেন? আপনাকে তো এটা আমরা ওই বিতর্কে যাচ্ছি না। জি। আমাদের সাবজেক্টের বাইরে আমরা যেতে পারি না। জনবান্ধব বিচারিক নীতিমালা নিয়ে আমরা কথা বলছি। আমরা চাই এই বিচারালয়, বিচারক এবং তাদের সহায়তাকারী যে লয়ার, তারা জনবান্ধব হোক। এটাই তো আজকের মূলত আলোচনার বিষয়। না, আজকে আলোচনা বিষয়, কিন্তু আপনি শুধু আমরা চাই বলে বসে থাকলে সেটা আসলে আমাদের দর্শকরাও তো মনে করতে পারেন যে ওরকম চাওয়া তো ঘরে বসে আমিও চাইতে পারি। ওটা চাওয়ার জন্য রবিনকে কেন দরকার হবে? আমি একটা একটা করে লিস্ট করছি। জি। ফেরদৌসী রহমান, আপনি কি আমার সাথে আছেন? ফেরদৌসী আহমেদ, জি। ফেরদৌসী আহমেদ, আপনি কি আমার সাথে আছেন? আমরা নিঃসন্দেহে এটা চাই। আপনি কি জনবান্ধব একটা বিচার নীতিমালা চান? নিঃসন্দেহে চাই। প্রফেশনাল, শুধু প্রফেশনাল থাকুক, এটা আপনি চান? আমি প্রফেশনালিজম দেখতে চাই সব ক্ষেত্রে। আমার সাংবাদিকতার ক্ষেত্রে আমি দেখতে চাই। আহমেদ বাবুকে বলবো আমার নামের সাথে আপনার নামটা সংযুক্ত করে দিই, এই একটা বেড়ে গেল। এইভাবে একটা একটা করে আমরা যারা চাই, যে জনগণ আমরা চাই। ইয়ারুল ইসলাম রয়েছেন, আপনি কি চান জনমাধ্যম হোক? নিশ্চয়ই চাই। আমরা তিনজন হয়ে গেলাম। জি, আমরা তিনজন হয়ে গেলাম। এরকম করে তো আপনাকে পৌঁছাতে হবে। সেক্ষেত্রে আমার প্রশ্ন যেটা, আমি এই পর্বটা আবার শেষ করব, সেক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি কি এই ধরনের কোনো সার্ভে করবেন কিনা বাংলাদেশে? এখন যদি আমি ঢাকার কথাই বলি, যত মানে আইনজীবীরা এখানে প্র্যাকটিস করছেন, তাদের মধ্যে কতজন চান? অনেকে চায়, উনিও চায়। উনি তো বাস্তবটা দেখে এখানে উপস্থাপন করলেন, কি ধরনের পরিস্থিতি কোর্টে হয় এবং সত্যিকার অর্থে রাজনীতির প্রভাবটা নিয়ে উনি বারবার সত্যিটা তুলে ধরার চেষ্টা করেছেন এবং এর ফলাফলটাও কিন্তু উনি বলবার চেষ্টা করেছেন। কিন্তু ওনার ভিতরে কিন্তু একটা ক্ষত আছে, দুঃখ আছে, কষ্ট আছে। উনি নিজেও ইন্টিগ্রিটি ভাবেন, উনি নিজেও লয়ারের সত্তাটা সবার উপরে দেখতে চান। উনি এটাও চান যে আমাদের এই প্রফেশনটাকে আমরা সত্যিকার অর্থে একটা গ্রহণযোগ্য জায়গায় নিয়ে যেতে চাই, কিন্তু আমরা পারছি না। শুধু এই যে ভয়াবহ রকম এবং এই পেশাজীবীরা সেটা তো নিঃসন্দেহে আপনারা চান, কিন্তু সেই জায়গায় পৌঁছাতে হলে আমাদের হয়তো অনেকটা কাজ করতে হবে, আমাদের এই সংখ্যাটা বাড়াতে হবে। এই পর্ব আমি এখানে মানে ইস্তফা দিয়ে আমি বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে ফিরে এসে আমাদের আরেকটি পর্ব রয়েছে আজকের আয়োজনে, সেটা করে হয়তো আমরা শেষ করব। আমি আবারও ফিরছি। দর্শকরা, আপনারা যারা রয়েছেন আমাদের সাথে এতক্ষণ দেখছেন রাজধানী টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্রিট রবিন এক্সপ্লেইন। আমাদের আরও একটি পর্ব রয়ে গেছে, ছোট্ট একটা বিরতি শেষে আমরা সেখানে ফিরে আসব। আপনারা সাথে তো অবশ্যই থাকবেন। তার আগে অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি ছিলেন দুটো পর্বে, আমাদেরকে অনেক কিছু বললেন। আপনার কথার মধ্য দিয়ে আমরা কঠোর বাস্তবতা জানতে পারলাম, পাশাপাশি অনেক কিছু ব্যাখ্যার ক্ষেত্রেও হয়তো যে ব্যাখ্যাটা করতে গেলে আরও কিছু তথ্যের দরকার ছিল, সেখানে আপনি সমৃদ্ধ করলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বিরতিতে যাচ্ছি, সাথে থাকবেন।